একজন পুরুষের গায়ে কালো শাল, একটা ছুরি দিয়ে একজন মহিলাকে এলোপাথাড়ি কুপিয়ে চলেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ঘরে সাদা দেয়ালে চারিদিকে রক্তের ছাপ। আমার কেমন যেন সব গোলমাল পাকিয়ে গেল। আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। আমি তখন রীতিমতন যুবক, বিকম ফাইনাল দিয়েছি। হাতেও কোনো কাজ টাজ নেই। সময় পেলেই এদিক ওদিক ঘুরে বেড়াই। ঘুরে বেড়ানো আমার একটা নেশার মতো হয়ে গেছে। হঠাৎ ঠিক করলাম ডিসেরগড় যাব। আমার এক মাস্তুতো দাদা সেখানে চাকরি করেন। বহুবার যাব করেও আর শেষ অবধি যাওয়া হয়ে ওঠেনি। এবার ভাবলাম তবে একবার ঘুরেই আসি। যা ভাবা তো সেই কাজ। এক শীতের সকালে আমার ঝোলায় কিছু জিনিসপত্র নিয়ে রওনা হলাম ডিসেরগড়ের দিকে। ডিসেরগড় জায়গাটা অদ্ভুত। আর একদিকে পুরুলিয়া জেলা, অন্যদিকে বিহার। যদিও ডিসেরগড় নিজে বর্ধমান জেলায় অবস্থিত, এখান থেকে পাঁচের বাঁধ খুবই কাছে। পাঁচের পাহাড় তো এখান থেকেই দেখা যায়। দামোদর নদ জেলাগুলো আর পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে বিভাজনের মধ্যে এক রেখা টেনে দিয়েছে। ছোট ছোট আগাছার জঙ্গল আর ঝোপঝাড়ে ভর্তি মাঝে মাঝে পুরনো দিনের কিছু বাড়ি ঘর। সব মিলিয়ে কেমন যেন পুরনো দিনের গন্ধে ভরা। সন্ধ্যের পর কেমন একটা গাটা ছমছমে ভাব। আসানসোল বাস স্ট্যান্ড থেকে ডিসেরগড় যাওয়া শেষ বাস ধরে যখন ডিসেরগড়ে এসে নামলাম, তখন ঘড়িতে 10:30। আর দেখে খুবই নিচু। লাইট পোস্টের আলোগুলোতে কেমন যেন গা ছাড়া ভাব। টিমটিমে আলোয় চারিদিকে কেমন অপার্থিব মনে হচ্ছে। আস্তে আস্তে এগোলাম ডিসেরগড়ের পাওয়ার স্টেশন দিকে। অনিমেষ দা এখানেই চাকরি করে। ভাবলাম এত রাতে আর রাস্তায় লোকজন কোথায় পাবো, বরং পাওয়ার স্টেশনে গিয়ে ঠিকানা বললে খোঁজ করলে ওরাই বাড়ি দেখিয়ে দেবে। আমি আর এর আগে কখনো ওর বাড়িতে আসিনি, ফলে একটু ভয় ভয়ও করছিল। পাওয়ার স্টেশনে পৌঁছতেই মাথায় হাত। এ যেন বিনা মেঘে এক বজ্রপাতের মতো। ইনকোয়ারিতে খোঁজ করতেই জানলাম অনিমেষ ভট্টাচার্য এই গত মাসে এখান থেকে ট্রান্সফার হয়ে মাইথনে চলে গেছে। যা গেল, এখন আর কি করি। রাত প্রায় 11টা। আশেপাশে কোনো হোটেলও নেই। যেতে হলে যেতে হয় আসানসোল স্টেশন, আর না হলে বরাকর। সেখানে গেলে হোটেলটা ঠিক পাওয়া যেতে পারে, কিন্তু এখন বা গাড়ি পাবো কোথায়? শেষ বাস তো অনেক আগেই চলে গেছে। 7-5 ভাবতে ভাবতে বড় রাস্তার দিকে আমি এগোচ্ছিলাম। একবার ভাবলাম কোনোভাবে যদি শাওলাপুর যাওয়া যায় তবে তো বাঁচা যাবে। সেখানে আমার এক বন্ধুর মামা বাড়ি ঘর। ঠিক সালানপুর নয়, ওই ঘাগরবুড়ি মন্দিরের কাছে। তারা আমায় সবাই চেনে, আশ্রয় দিলেও তো দিতে পারে। আবার ভাবছি সেও তো যেতে গেলে গাড়ি লাগবে, তার চেয়ে বড় দেখা যাক আশেপাশে কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। ভাবতে ভাবতে আমি এগিয়েই চলেছি। ক্রমশ দুশ্চিন্তার কালো মেঘ আর আকাশের মেঘের সাথে পাল্লা দিয়ে মন জমে যাচ্ছে। ঠিক এমন সময় কোত্থেকে যেন এক ভদ্রলোকের আবির্ভাব হলো। কালো শালে আপদমস্তক মুড়ি দিয়ে জিজ্ঞাসা করলেন, किसको ढूंढ रहा है क्या बाबूजी? आपको परदेसी लगता है? কেমন যেন খসখসে গলার আওয়াজ। শীতের জন্য কিনা তা ঠিক বুঝে উঠতে পারলাম না। ভালো করে মুখও ঠিক দেখা যাচ্ছে না। তা হোক, এই জনমানবহীন রাস্তায় শুধু তো একজনের দেখা পেয়েছি, এটাই অনেক। অন্ধের যষ্টির মতো একেই আমি আঁকড়ে ধরলাম। আগে হ্যাঁ, আসলে আমি কলকাতা থেকে এসেছি আমার এক দাদার কাছে।
তাই এসে শুনলাম সে বদলি হয়ে গেছে। তাই ভাবছি এখন যাব কোথায়। এ বুঝেছি। আচ্ছা, এখন এখানে কোনো থাকবার জায়গা নেই? না। জি হুজুর, আছে। আমার চোখের সামনে যেন 1000 ওয়াটের হ্যালোজেন জ্বালিয়ে লোকটি পড়ল। জি হুজুর, আছে। মুখার্জি ভিলা চালিয়ে নাও, ওখানে সব বন্দোবস্ত হয়ে যাবে। মুখার্জি ভিলা? আমার আর তর সইছে না। সেটা কত দূর? সেখানে রাতের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব হবে? যদি দয়া করে দেখিয়ে দেন কোন দিকে হবে তো তা খুব ভালো হয়। জি, আমিও ভিলার কোয়ার্টারে আছি, ও বাংলা করি বই আছে। আমি যেন হাতে চাঁদ খুঁজে পেলাম। আইয়ে সাহেব, আমারও সাথ চালিয়ে। লোকটির হাঁটা চলা কেমন যেন অদ্ভুত। দ্রুত হাঁটছে, অথচ পায়ের কোনো আওয়াজ নেই। কেমন যেন মনে হয় ভেসে চলেছে। এত অন্ধকার, তবু ঠিক পথেই চলেছে। আমি একবার টর্চ জ্বালাতে গেছিলাম, সাথে সাথে बाधा दिया उठिल। बाती बात जाएगा साहब, और आंख में कुछ प्रॉब्लम है, बातेर आलो सह नहीं सकता। অগত্যা অন্ধকারে ওর পিছনে চলতে লাগলাম আমি। বেশ খানিকটা দূর এসে একটা সুন্দর বাংলার সামনে দাঁড়ালো লোকটি। পকেট থেকে চাবির গোছা বার করে দরজা খুলে ভিতরে গেল। তারপর একটা দরজা খুলে আমায় বলল, चाहिए साहब, आज रात एक कमरा में ठहर जाइए, अंदर बिस्तर भी है, आप सो जाइए आराम से। জানলার কাঁচ দিয়ে একটু একটু করে চাঁদের আলো ঘরে ঢুকছে। সে আলোতে দেখলাম একটা খাটে ধপধপে সাদা বিছানা পাতা রয়েছে। দেয়ালের এক কোণে সুইচ বোর্ড দেখে আলো জ্বালাতে গেলাম, কিন্তু সবকটা সুইচ টিপেও যখন আলো জ্বলল না, তখন বুঝলাম এ ঘরে আলোর ঠিক ব্যবস্থা নেই। সেই সকালে আমি কলকাতা থেকে বেরিয়েছি, একটু হাত পা না ধুলে ঠিক চলবে না। জলের জন্য লোকটিকে বলবো বলে ঘুরে দেখি সেও আর নেই। আজব লোক তো, এই আছে এই নেই, আর চলাফেরাও তেমন বিড়ালের মতন, পুরো নিঃশব্দ। ওর নামটাও তো জানা হয়নি, ডাকবো যে তারও উপায় নেই। অগত্যার কি করা যায়। ঘরে দেখতে লাগলাম কোনো লণ্ঠন টন্ঠন আছে কিনা। সাপ, পানি, হাত মুখ ধো লিজিয়ে। আরে ও জানলো কি করে আমার জল লাগবে? আমি তো জল চার সুযোগই পাইনি। এত দূর সে আইয়াছেন, হাত মুখ সাফ করবেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। আমার নাম লালু প্রসাদ আছে, আপনি লালু বলিয়া भी ডাকতে পারেন। যা বাবা, এ কি আবার অন্তর্যামী নাকি? যাক, এখন আর আমার ওসব ভেবে লাভ নেই। আশ্রয় একটা পাওয়া গেছে, এটাই যথেষ্ট। না হলে কি হতো ভাবতেই আমি শিউরে উঠি। ভগবানকে আর তার চাইতে বেশি ধন্যবাদ জানাই এই লালু প্রসাদকে। ওর সাথে দেখা না হলে যে কি হতো তা ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। কোনো মতে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়লাম আমি। আজ রাতে আর খাওয়া হবে না। ঘর ভাড়া কত লালুকে তাও জিজ্ঞেস করা হয়। কাল সকালে ওকে ভাড়াটা দিয়ে মানে কেটে পড়তে হবে। 7-5 ভাবতে ভাবতে কখন ঘুম চলে এসেছিল তা আমি ঠিক জানি নে। মাঝরাতে হঠাৎই ঘুমটা আমার ভেঙে গেল। কোথায় যেন এক অস্পষ্ট ঝগড়ার আওয়াজ আসছে, সাথে একটা মেয়েলি কণ্ঠারও আওয়াজ। কান খাড়া করলাম, মনে হয় পাশের ঘর থেকেই আওয়াজটা আসছে। কিন্তু আমি যখন আসি তখন সব ঘর বন্ধ ছিল, আর কোনো লোকও আমি তখন দেখিনি। এবার যেন ঝগড়াটা আরো চরমে উঠেছে। ওই একটা ধস্তাধস্তির আওয়াজ, পুরুষ কণ্ঠের গর্জন। না, একটু দেখতে হয়তো ব্যাপারটা কি। দরজা যখন খুলে বেরোলাম, বাইরে তখন মধ্যরাতে চাঁদের আলো।
সেই আলোয় পাল্লা ভাঙা জানলা দিয়ে পরিষ্কার দেখলাম একজন পুরুষের গায়ে কালো শাল, একটা ছুরি দিয়ে একজন মহিলাকে এলোপাথারি কুপিয়ে চলেছে। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। ঘরে সাদা দেয়ালে চারিদিকে রক্তের ছাপ। আমার কেমন যেন সব গোলমাল পাকিয়ে গেল। একবার ভাবলাম দৌড়ে পালিয়ে যাই, আবার ভাবলাম চিৎকার করি। কি করব আর কি না করব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার সামনের দরজাটা আপনা আপনি খুলে গেল। দরজার ওপারে সেই কালো শাল গায়ে দেয়া লোকটি দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরে আমি ওর মুখটা ঠিক দেখতে পেলাম। মুখ কোথায়? এই যে এক প্রাচীন মিশরীয় মমি। মুখের সমস্ত রক্ত মাংস শুকিয়ে কেমন যেন কালাচে বর্ণ হয়ে গিয়েছে। কোটরাকত চোখ দুটি যেন হায়নার মতো জল জল করে উঠছে। আমি পরিষ্কার দেখলাম ওই চোখ দুটো থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে। কেমন একটা মাংস পচা গন্ধ চারিদিকে। ঘরের মধ্যেই নজর যেতে দেখলাম একটু আগে যেখানে একজন রক্ত মাংসের মহিলাকে ছুরিকাত হয়ে ছটপট করিতে দেখিয়েছি, সেখানে একটা কঙ্কাল পড়িয়া আছে। মানুষটা কই? কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কঙ্কালে হাড়ের শরীর থেকে টাটকা রক্ত বেরিয়ে গড় গটা ভর্তি হয়ে যাচ্ছে। আমার চারিদিকে যেন কয়েক হাজার হায়না একসঙ্গে হেসে উঠল। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি হায়নাগুলো আমার দিকে এগিয়ে আসছে। কি এক অপ্রার্থিব সেই চিৎকার! সামনে সেই নরপিশাচটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর ঠিক সহ্য করতে পারলাম না। ক্রমাগত দৌড়ে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু এ কি? আমার ঘরের দেয়ালের রক্তের ছাপ, বিছানায় সাদা চাদর টকটকে রক্তে ভেজা। আমার হাত দুটোর দিকে তাকাতেই ভয়ে শরীর হিম হয়ে গেল। আমার হাতে এত রক্ত এলো কোথা থেকে? বাইরে হায়নার ডাক তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোনো মতে দরজা খুলে বেরিয়ে এসেই ছুটতে শুরু করলাম। আমার পিছনে তেড়ে আসছে কয়েক হাজার হিংস্র হায়না। একটা শকুনের বাচ্চা কোথায় যেন এক নাগাড়ে কেঁদে চলেছে। মাথার উপর দিয়ে কটা চামচিকে উড়ে গেল। একটা হিমেল বাতাস আমার শরীরের রন্ধে রন্ধে কাঁপন ধরিয়ে দিয়ে গেল। আমি আর পারলাম না। এক সময় জ্ঞান হারিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। ঠিক চোখে জলে ঝাপটা লাগতেই আমার জ্ঞানটা ফিরে এলো। কতক্ষণ যে অজ্ঞান ছিলাম তা আমি ঠিক বলতে পারছি। কতক্ষণ যে অজ্ঞান ছিলাম তা আমি ঠিক জানি না। তবে এখন বেশ বেলা, চারিদিকে খুবই রোদ্দুর। চোখ মেলতেই দেখতে পেলাম আমার চারপাশে কিছু দেহতী লোকের ভিড়। একটা গুঞ্জন ছড়াচ্ছে। কে যেন আমার হাতে এক কাপ গরম ছাগলের দুধ ধরিয়ে দিল। আমি এদেরই একজনকে অস্পষ্টে জিজ্ঞাসা করলাম, আমি আমি কোথায়? মুখার্জি ভিলা। লালু প্রসাদ সব কোথায়? ওদের মধ্যে যেন একটা ভয়ের রেশ ছড়িয়ে পড়ল। একজন বাঙালি ভদ্রলোক আমার পাশে বসলেন। আপনি কাল জোর বাজা বেঁচে গিয়েছেন। দীর্ঘকালের মধ্যে আপনি প্রথম ব্যক্তি যিনি মুখার্জি ভিলা থেকে প্রাণপণ নিয়ে ফিরে এসেছেন। দীর্ঘকালের মধ্যে আপনি প্রথম ব্যক্তি যিনি মুখার্জি ভিলা থেকে প্রাণ নিয়ে ফিরে এসেছেন। ভাগ্যিস আপনি ঘরের মধ্যে না থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, আর সম্ভবত আপনার পেটই আপনাকে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। ওদের কাছ থেকে শুনলাম প্রায় 30 বছর আগে মুখার্জি সাহেব নামে এক বাঙালি ভদ্রলোক এখানে এক সাহেবের কাছ থেকে এই বাংলো কেনেন। মুখার্জি সাহেব নিজে কলকাতায় থাকতেন। এখানে বাংলো দেখাশোনা করত লালু প্রসাদ নামে একজন স্থানীয় দেহাতি মানুষ। মুখার্জি সাহেব বছরে 2-1 বার সপরিবারে এসে
বাংলোতে থাকতেন। তিনিই নাম দিয়েছিলেন মুখার্জি ভিলা। প্রসাদ সারাদিন হারিয়া খেত। আজ রোজ রাতে ওর বউ লক্ষ্মীর সাথে ঝগড়া করত। একদিন লক্ষ্মীকে মারধরও করত। এইরকম এক শীতের রাতে একদিন লালু প্রসাদ লক্ষ্মীর সাথে ঝগড়া করতে করতে রাগের মাথায় একটা প্রকাণ্ড ছুরি দিয়ে কুপিয়ে লক্ষ্মীকে খুন করে ফেলে। খুন করার পরে ভয় পেয়ে হোক আর অনুশোচনায় হোক সে নিজেও ঘরের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। তারপর একদিন মুখার্জিবাবুর ছেলে ওই বাংলায় রাতে থাকতে গিয়ে ভয় পেয়ে মারা যায়। সেই থেকে ওই বাংলোর আশেপাশ দিয়েও কেউ যায় না। মাঝে যে কজন ওখানে সাহস করে রাত কাটাতে গেছে তারাই সকালে অজ্ঞাত কারণে ভয় পেয়ে মারা গেছে। বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ভেঙে পড়া দিন গুনে চলেছে। একমাত্র আমিই প্রথম ব্যক্তি যে সে কোনো কারণেই হোক বা না কারণেই হোক মুখার্জি ভিলা থেকে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। ঘটনা আজ থেকে প্রায় 22 বছর আগে। আমি তখন যুবক ছিলাম। এখন আমি পৌর, কিন্তু আজও কোনো ভিলা নাম দেখলে বড় ভয় পাই। সেই ঘটনার স্মৃতি আজও আমার মনে দগদগে ঘায়ের মতন রয়ে গিয়েছে। সমাপ্ত। আমি অর্ণব। গল্পটি কেমন লাগলো আপনাদের তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এবং এরকম গল্প যদি আপনার শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রতি সপ্তাহে 3 দিন করে আমি এইরকম করে গল্প নিয়ে আসি। 2 দিন থাকে বিভিন্ন রকম ভয়ের ও তান্ত্রিকের গল্প, আর একদিন থাকবে বাংলা ক্লাসিক গল্প। চলুন এইরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনার গল্প বা ঘটনাটা আমার যত শ্রোতা বন্ধু আছে আমি সবাইকে শেয়ার করব। গল্পটা কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।